শুনেছো, ওই বাড়ির মহেন্দ্রের ছেলে বিক্রম নাকি এত বছর পর শহর থেকে ফিরে আসছে। বলি তোমার লজ্জাও করে না তাই না কাকা? এত এত টাকা আমি পাই, তাও প্রত্যেক দিন এসে বলো চাল ডাল বাকিতে দিতে। হ্যাঁ, তোকে তো বলেছি যত টাকা পাস সব লিখে রাখতে। আমার ছেলে এসে দিয়ে দেবে। কিছু মনে করো না কাকা, তোমার ছেলে কি এমন চাকরি করে যে এত কারি কারি টাকা পেল? কোনো অবৈধ কাজ করছে না তো? কি গো, সে কখন থেকে দেখছি মাথায় হাত দিয়ে একইভাবে বসে আছো। এত দুশ্চিন্তা করে কোনো লাভ হবে? তাহলে কি করব আমি? আমাকে তুমি বলে দাও, ছেলেটা কত বছর পর শহর থেকে ফিরছে। এটা তো আনন্দের খবর। ছেলে বাড়িতে ফিরেছে, তাও আবার চাকরি বাকরি করে। তুমি খুশি না হয়ে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? ছেলেটা যে আসছে, ছেলেটাকে কি দিয়ে খেতে দেব শুনি? এই শাক পাতা দিয়ে? এগুলো এখন আমার ছেলে খায় নাকি? আমাদের যা আছে সেটাই দেব। তোমার ছেলে তো আমাদের দুঃখ কষ্ট বুঝবে। তবুও ছেলেটার সামনে ভালো মন্দ খাবার না দিলে মনে যে শান্তি পাবো না, সেটা বুঝতে পারছো না তুমি? তাছাড়া ঘরের যা অবস্থা। ঘরের অবস্থার কথা তুমি ভালোই বলেছ। ঘর যেমন ভাঙা চোরা, এতে আমার ছেলে এসেই তো শহরে ফিরে যাবে। আমি বলি কি, তুমি বরং মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার আনো, সেই টাকা দিয়ে ঘরের একটা ব্যবস্থা করো। আমিও ভাবছি সেই কথা। তাহলে একটা কাজ করি, মোড়লের কাছ থেকে টাকা এনে ঘরের ব্যবস্থা আর কিছু বাজারের ব্যবস্থাও করি। তুমি সেটাই করো গো। ছেলেটাকে ভালো দেখতে না পারলে আমি যে শান্তি পাবো না গো। কালকে সকালে যাব আমি মোড়লের কাছে। এখন দুশ্চিন্তা না করে ঘুমিয়ে পড়ো, শরীর খারাপ করবে তো। শুনেছো, ওই বাড়ির মহেন্দ্রের ছেলে বিক্রম নাকি এত বছর পর শহর থেকে ফিরে আসছে। সে কি আর অজানা? সারা গ্রাম এখন এই বিষয়ে জেনে গেছে। এত বছর বাপ মায়ের কোনো খবর নেয়নি, এত বছর পর আসছে। শুনলাম শহরে নাকি ভালোই চাকরি বাকরি করতো, অনেক টাকা উপার্জন করেছে। এত টাকা উপার্জন করে লাভ কি হলো, যখন বাবা মা ভাঙা ঘরেই থাকবে? এত বছরে একটা বারের জন্য বাবা মার কাছে আসেনি। মহেন্দ্রকে তো দেখছি খুব কষ্ট করে দিন চালাচ্ছে, অথচ ছেলেটা এত এত টাকা উপার্জন করে শহরে পড়ে আছে। এসব কি আর মহেন্দ্র বোঝে? সে তো এখন সারা পাড়া বলে বেড়াচ্ছে তার ছেলে বড় গাড়ি নিয়ে আসবে। এই গ্রামে বড় গাড়ি ঢুকবে কিভাবে? দেখি কি হয়। আবার দেখো, এসে যেন ভিটে মাটিটুকুও বিক্রি করে দিয়ে চলে না যায়। এটা কিন্তু তুমি দারুণ কথা বলেছ। আজকালকার ছেলে মেয়েরা শুধু নেওয়ার বেলাতেই আছে, দেওয়ার বেলাতে তারা শূন্য। যাই হোক, দেখি সামনে কি হয়। আমাদের তো আর দেখা ছাড়া কোনো কাজ নেই। ঠিক কথাই বলেছ। কয়েকদিন পরে কি ঘটে সেটা নিজের চোখেই দেখতে পাবে। আরে ও মহেন্দ্র কাকা, তুমি কখন এলে গো? তোমাকে তো আজকাল আমার দোকানের আশেপাশে দেখাই যায় না। খবর কি? আরে আর বলিস নে, অনেক কাজকর্মে ব্যস্ত থাকি তো, এই কারণেই এদিকে আসতে পারি না। কাজে কামে আবার তুমি ব্যস্ত থাকো, তাই এখানে এসেছো কেন আজকে? এখানে এসেছি কিছু চাল ডাল নিতে। আমার কাছে তো এখন টাকা নেই, কিছু চাল ডাল বাকিতে দিতে পারবি? বলি তোমার লজ্জাও করে না তাই না কাকা? এত এত টাকা আমি পাই, তাও প্রত্যেক দিন এসে বলো চাল ডাল বাকিতে দিতে। হ্যাঁ, আমাকেও তো সংসার চালাতে হয় নাকি? আমি তো বুঝতে পারছি রে। তোকে তো বলেছি যত টাকা পাস সব লিখে রাখতে। আমার ছেলে এসে দিয়ে দেবে। এই কথাটা আজ 2 বছর যাবত বলে আসছো। 2 বছরে কত টাকা হয়েছে তার কোনো হিসাব আছে তোমার? হ্যাঁ, আমি আর একটা টাকার জিনিসও তোমাকে বাকিতে দিতে পারবো না। এমন করিস না রে, ছেলেটা আমার আসবে, তার সামনে দেওয়ার জন্য দুমুঠো ভাতও জোগাড় করতে পারছি না। আমাকে একটু চাল ডাল দে তো। তোমাকে তো আমি বলেই দিয়েছি আমি দিতে পারবো না, মানে পারবো না। তুমি এখান থেকে যাও তো দেখি। আর তোমার ছেলে এলে টাকাগুলো সব পরিশোধ করে দিও।
আজকে আমার খারাপ দিন এসেছে বলে তুই আমার সাথে এমন করলি? আমার ছেলে যখন আসবে দেখবি আমি এই গ্রামের মধ্য দিয়ে কিভাবে হেঁটে যাই। তা তুমি হেঁটে যাও আর গড়াগড়ি করে যাও না কেন? আমার টাকা দিয়ে তবেই যাবে। না হলে না হলে কিন্তু আমি মোড়লের কাছে বলে তোমার নামে বিচার বসাবো এবার। আরে, কে কোথায় আছো? দেখে যাও, দেখে যাও, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে এত বছর পর। বাবা, বাবা তুই এসেছিস? আমরা সেই কত দিন ধরে তোর জন্য অপেক্ষা করছি। তোর কোনো সমস্যা হয়নি তো আসতে? ওই সমস্যা একটু হয়েছিল মা, গ্রামের রাস্তা তো, বড় গাড়ি ঢুকতে চায় না, তার উপরে আবার ধুলোবালি। ঠিক বলেছিস, তোর তো ধুলোবালিতে থাকার অভ্যাস নেই। চল, আয় আয়, ভেতরে আয়, হাত মুখ ধুয়ে কিছু মুখে দিবি। আরে মা, এত ব্যস্ত হতে হবে না, আমি খেয়ে তারপরেই এসেছি। শহর থেকে বড় গাড়িতে করে গ্রামে আসতে বেশিক্ষণ সময় লাগে না। বেশিক্ষণ সময় লাগবে না তাই না? তাহলে এত বছরে একটাবার কেন আমাদের দেখতে এলি না বাবা? ওহো মা, তুমি তো গ্রামের মানুষদের মতো কথা বলছো। তুমি তো জানো আমি চাকরি করি, চাকরিতে ছুটি পাওয়া যায় না। চাকরি ছেড়ে আসা কি মুখের কথা? ঠিক বলেছিস, আমারই দোষ। আমি না বুঝে শুনে তোকে শুধু কথা শোনাই। বাবা কোথায়? বাবাকে তো কোথাও দেখছি না। আমি এসেছি, বাবা খুশি হয়নি বুঝি? কি যে বলিস না, তোর বাবার আনন্দ যে আর ধরে না। তোর বাবা গেছে কিছু খাবার কিনতে, তুই এসেছিস, ভালো মন্দ খাওয়াতে হবে না? তোমরাও না, আমি এসেছি যখন আমি নিজেই ভালো মন্দ কিনে তারপর তোমাদেরকে খাওয়াবো, সাথেই গ্রামবাসী সবাইকে খাওয়াবো। হ্যাঁ, আমাদের কিছু চাই না, তুই যে আমাদের কোলে ফিরে এসেছিস এটাই অনেক কিছু। তুই ভেতরে আয় বাবা। হয়েছে তোমার, এমনিতেই জানালা দিয়ে অনেক বাতাস আসছে, আর বাতাস করতে হবে না। চুপ কর তো তুই। তোর গরম লাগছে কিনা সেটা কি আমি বুঝি না? তুই শহরের মানুষ, এসব গরম তো সহ্য হয় না। এমন ভাবে বলছো যেন আমি গ্রামে কোনোদিন ছিলামই না। আমি কি শহরে মানুষ হয়েছি? আমি তো গ্রামের গরমের মধ্যেই মানুষ হয়েছি। যাই বলিস না কেন, তোর একটু আধটু যত্ন তো করতেই হবে আমাকে। কবিতা কোথায়? কবিতাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও সেই কবে গেছে তোর মামার বাড়ি, এখনো আসার নাম গন্ধ নেই। স্কুল ছুটি পেয়েছে তো তাই। আমি এত বছর পরে এলাম আর ওকে দেখতে পাবো না? তোমরা ওকে খবর পাঠাওনি নাকি? পাঠিয়েছি, আজকালের মধ্যেই হয়তো চলে আসবে, তুই কোনো চিন্তা করিস না। তা বাবা, কবিতার বিয়ে নিয়ে কিছু ভাবলি? মা, আমি যখন একবার চলে এসেছি, কবিতার বিয়ে নিয়ে তোমাদের আর চিন্তা করতেই হবে না। দেখিস বাবা, আমাদেরই একটা মাত্র মেয়ে, আমি চাই না আমাদের মতো ওরও এমন দুঃখ কষ্ট হোক। তুমি চিন্তা করো না, ওকে আমি বড়লোক ঘরেই বিয়ে দেব। তাছাড়া আমাদের এখন টাকা পয়সার কম নাকি? কয়েকদিন পরেই ঘরটাও ঠিক করে ফেলবো। শুনে খুব খুশি হলাম। গ্রামের মানুষজন কত খারাপ কথা বলেছে, সবাইকে এখন দেখিয়ে দেব। কি গো মহেন্দ্র কাকা, শুনলাম তোমার ছেলে নাকি বাড়িতে এসেছে, তাও আবার এত বড় গাড়িতে চড়ে। তা নয় তো কি, সময় পেলে একবার গিয়ে ঘুরে দেখে আসিস আমার ছেলের গাড়িটা কত বড়। তা আমি দেখেছি তোমার ছেলের গাড়িটা, তোমার তো কপাল খুলে গেল কাকা। তোমার কি লাগবে সেটা বলো। কেন রে, এ কদিন তোর কাছে যখন চাল ডাল নিতে এসেছিলাম তখন তো অপমান করে তাড়িয়ে দিয়েছিলিস, আর এখন বলছিস কি লাগবে? তুমিও না কাকা সেই আগের কথা ধরে বসে আছো, ওসব ধরে বসে থাকলে চলবে নাকি? হ্যাঁ আগের ধার নিয়ে যখন বসেছিলিস তখন আগের কথা নিয়েও আমাকে বসে থাকতে হবে? এই নে, এখানে তো ধারের সব টাকা রয়েছে। একসাথে এতগুলো টাকা? তোমার ছেলে তোমাকে এতগুলো টাকা একসাথে দিল? দেব না কেন? আমার ছেলের কত টাকা সেটা তুই জানিস? কিছু মনে করো না কাকা, তোমার ছেলে কি এমন চাকরি করে যে এত কারি কারি টাকা পেল? কোনো অবৈধ কাজ করছে না তো? কি বললি তুই? আমার ছেলের নামে কি বললি আর একবার বল।
আরে কাকা রেগে যেও না। আমি তো মজা করছি, গ্রামের সব মানুষ এমনটা বলছে তো তাই আর। আমি যেন কোনোদিন শুনি না আমার ছেলের নামে উল্টোপাল্টা কথা বলতে। আরে তুমি মহেন্দ্র ছেলে না? কত বড় হয়ে গেছো যে, কত বছর পরে তোমাকে দেখলাম, এখন তো দেখি সাহেব হয়ে গেছো। হ্যাঁ কাকা, আসলে শহরে থাকি তো তাই আর কি। গ্রামের মানুষদের মতো তো আর থাকা যায় না শহরে। তা অবশ্য ঠিক কথাই বলেছো, যে যেখানে থাকে সেখানকার বেশভূষায় ধরতে হয়। তা তুমি বলো কত কেজি মাংস নেবে? দাও তুমি 15 থেকে 20 কেজি মাংস, টাটকা মাংস দিতে হবে কিন্তু। এত মাংস? একসাথে এত মাংস নিয়ে তুমি কি করবে? বাড়িতে বিয়ের অনুষ্ঠান নাকি? তুমি বিয়ে করছো? আরে কাকা না, বিয়ে করলে তো তোমরা সবাই নেমন্তন্ন পাবেই। আসলে আমাদের বাড়িতে এত বছর পরে আমি এসেছি তো তাই নেমন্তন্ন করে গ্রামবাসীদের খাওয়াবো। বাহ বাহ, তুমি তো বেশ ভালো ছেলে, গ্রামে এসে গ্রামবাসীদের নেমন্তন্ন করে খাওয়াচ্ছ। কি আর করার কাকা, বাবা আমাকে নিয়ে যে পরিমাণ গর্ব করছে, বাবার মুখ রাখতে হয় তো। ঠিক কথাই বলেছো, তোমার বাবা মায়ের দিকে একটু খেয়াল রেখো কেমন? ওনারা জীবনে অনেক কষ্ট করেছে কিনা। ঠিক আছে কাকা, আপনাকেও নেমন্তন্ন রইল, দুপুরের পর আমাদের বাড়িতে খাবেন। দাদা, ও দাদা, তুমি এসেছো? কত বছর পরে তোমাকে দেখলাম। কতদিন তোমাকে বলেছি আসতে, তুমি তো আসলেই না। তুই বা কেমন? আমি এত বছর পরে শহর থেকে ফিরেছি আর তুই কি না মামা বাড়িতে গিয়ে বসেছিলি? আমি কি জানতাম তুমি আসবে? তোমার আসার খবর পেয়েই তো আমি চলে এসেছি। খুব ভালো করেছিস। এখন এই যে গাড়ি ভর্তি বাজার আছে, সবকিছু রান্নাঘরের দিকে নিয়ে যা। আরে, এত বাজার সদাই দিয়ে কি করবি তুই? এই তো দেখছি পুরো 1 বছরের বাজার নিয়ে এসেছিস। মা, তুমি বুঝতে পারছো না, আমি এত বছর পরে এসেছি, গ্রামবাসীদের নেমন্তন্ন করে খাওয়াবো না, তাই তো এসব এনেছি। তার মানে গ্রামবাসীদের কি নেমন্তন্ন করেছিস? এগুলো দিয়ে বড় ভোজের আয়োজন করা হবে। তুমি একদম ঠিক ধরেছ। কিন্তু এতগুলো টাকা খরচ করলি কেন বাবা? এত টাকা খরচ না করলেও পারতি। এই টাকা দিয়ে আমরা 2 বছর অনায়াসে চলতে পারতাম। কি যে বলো না মা, তোমাদের কি আর আগের সেই দিন রয়েছে? এরকম টাকা আমার কাছে কিচ্ছু না, তুমি আর চিন্তা করো না তো। ঠিক আছে, তুই যখন নিয়েই এসেছিস আর সবাইকে নেমন্তন্ন করেছিস, আমরা তো আর না করতে পারি না। ঠিক বলেছ, তোমরা রান্নার আয়োজন করো, দুপুর নাগাদ সবাই কিন্তু চলে আসবে। যাই বলো না কেন কাকা, খাবারটা কিন্তু দারুণ হয়েছে। একদম তাজা মাংস দিয়ে রান্না করেছে, দেখো ধরতেই কেমন গলে যাচ্ছে। দেখতে হবে না কার দোকানের মাংস, আমি নিজের হাতে কেটে তারপরে এই মাংস দিয়েছি, একদম টাটকা তাজা মাংস। মহেন্দ্র কাকা ছেলে এত বড় একটা ভোজের আয়োজন করবে সেটা তো আমি কল্পনাতেও ভাবতে পারিনি। তা তুই ঠিক বলেছিস, মহেন্দ্র তো জীবনে আমার দোকান থেকে এক টুকরো মাংস কিনে খেতে পারেনি, আর ওর ছেলে কিনা কেজিতে কেজিতে মাংস কিনে গ্রামের লোকেদের খাওয়াচ্ছে। তবু এই ভাঙা ঘরে মাংস পোলাও রান্না করে যে গ্রামের লোকেদের খাওয়াচ্ছে, এটাই মহেন্দ্র কাকার জন্য বড় কম নয়। তা তুমি ঠিকই বলেছো, নিজেদের জন্য মাংস পোলাও রান্না করা আর পুরো গ্রামের জন্য মাংস পোলাও রান্না করা দুটোই আলাদা ব্যাপার। যাই হয়ে যাক না কেন, আমার মনে হয় এই টাকা অন্য কোনো পথে আসে, এত টাকা তো পাওয়ার কথা নয়। এই হলো তোমার এক কথা, এইসব কথা বলো না তো। গরিব মানুষ একটু ভালো খেয়ে পরে বাঁচতে চাইছে, অমনি তোমার ভুলভাল কথা বলা শুরু করে দিয়েছো। আমার কথা ভুলভাল মনে হচ্ছে তাই তো? কয়েকটা দিন যাক, তারপরেই দেখতে পাবে তোমরা। আনন্দ, তুমি ঠিকঠাক খবর এনেছো তো? বিক্রম এই বাড়িতেই আছে? যদি এই বাড়িতে না থাকে তাহলে কিন্তু উল্টে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি ঠিক খবর এনেছি, একদম পাক্কা খবর। আমি নিজে ওকে দুপুরবেলায় এ বাড়িতে ভোজের আয়োজন করতে দেখেছি।
কিন্তু ও তোমাকে দেখে ফেলেনি তো? দেখে ফেললে কিন্তু ও ওখান থেকে পালিয়ে যাবে, ওকে আর ধরা সম্ভব হবে না। একদম নয়, আমি চাদর মুড়ি দিয়ে তবেই ওই ভিড়ের মধ্যে গিয়ে দেখে এসেছি। আমি তো জানিও কেমন লোক। বেচারা ভেবেছিল এখানে এসে লুকিয়ে থাকলে ওকে কেউ ধরতে পারবে না, কিন্তু আমাদের হাত থেকে বাঁচা এতটা সহজ নয়। আচ্ছা গোপালদা, ও ভাবলো কিভাবে যে আমাদের সাথে এতদিন কাজ করেও আমাদেরকে চিনতে পারলো না? আমাদের এই দল থেকে কেউ কখনো এভাবে পালিয়ে আসতে পারে না। সেটাই তো ওর একমাত্র ভুল। ও ভেবেছিল ও নিজেই চালাক, আমরা ওকে কোনোদিন ধরতে পারবো না। এখন বলো কবে ধরবে ওকে? ও এখান থেকে পালিয়ে যাওয়ার আগেই ওকে ধরতে হবে। এত রাতে যাওয়াটা ঠিক হবে না, গ্রামের দিক তো উল্টে বিপদ হয়ে যাবে। কালকে সকালে গিয়ে দেখতে হবে ব্যাপারখানা কি। ঠিক আছে, তাহলে তাই হবে। আগামীকাল সকালেই আমরা যাব ওর বাড়িতে। কিরে বিক্রম, তুই ভয় পেলি নাকি? বাইরে কি আছে? এভাবে দরজা বন্ধ করে দিলি কেন? না মা, কিছু না, অনেকদিন পরে গ্রামে এসেছি তো, তাই একটু ভয় লাগছে রাতের বেলায় বাইরে বের হতে। কি যে বলিস না তুই! সারা দিন রাত তুই বনে জঙ্গলে ঘুরে বেড়াতিস, তোকে তো ঘরে আনাই যেত না, আর তুই কি না এখন ভয় পাচ্ছিস? এগুলো তো সব অভ্যাসের ব্যাপার মা। শহরে থাকতে থাকতে এত অন্ধকারে থাকার অভ্যাসটা চলে গেছে, তাই মনে হলো কি যেন একটা নড়ছে। কি আর নড়বে? ওসব ভূত প্রেতের কথা মাথা থেকে ঝেড়ে ফেল, এসব এখন আর পাওয়া যায় না। ঠিক বলেছ মা, কিন্তু দরজাটা খোলার দরকার নেই, ভয় কমছে না আমার। দরজা বন্ধ করেই আমরা না হয় ভেতরে বসে থাকি। কি বলছিস তুই? এভাবে দরজা বন্ধ করে বসে থাকলে চলবে নাকি? বাইরের কাজকর্ম করতে হবে না? আকাশে মেঘ করেছে। মেঘের কথা ছাড়ো তো, বাইরের কাজকর্ম করার কোনো প্রয়োজন নেই, কালকে করবে। তাছাড়া আমি কাজের লোক রাখার ব্যবস্থা করে দেব। সেসব পরের ব্যাপার, কিন্তু বাইরে পাটখড়ি রাখা রয়েছে, ওগুলো ভেতরে আনতে হবে, না হলে যে ভিজে যাবে বৃষ্টিতে। তুমি আমার কথা কেন শুনতে চাইছো না মা? বাইরে যাওয়ার কোনো দরকার নেই, ওসব পাটখড়ির কথা বাদ দাও তো। আমি কালকেই তোমাকে ভালো চুলা এনে দেব। হঠাৎ করে তোর যে কি হলো, আমি যে কিছুই বুঝতে পারছি না। কিছু হয়নি মা, তুমি চুপচাপ বসে থাকো তো। তুমি বরং কবিতার সাথে গল্প করো, আমি পাশেই আছি। আরে আপনারা কারা? আমাদের বাড়ি দরজায় এসে দাঁড়িয়ে আছেন, দেখে তো শহরের মনে হচ্ছে। আপনারা কি বিক্রমের কাছে এসছেন? ঠিক ধরেছেন, আমরা বিক্রমের কাছেই এসেছি। বিক্রম কোথায়? বিক্রমকে একটু ডেকে দিতে পারবেন? আসুন আসুন, ভেতরে এসে বসুন। আপনারা তো আমাদের অতিথি। আরে আরে বিক্রম, বিক্রম কোথায় তুই? এত ব্যস্ত হতে হবে না, আমরা বসার জন্য আসিনি, বিক্রমের সাথে একটু দেখা করতে এসেছি। বিক্রম কি ঘরে আছে? হ্যাঁ, ঘরেই আছে, হয়তো ঘুমাচ্ছে। রাতে খুব দেরি করে ঘুমিয়েছিল তো তাই। কিন্তু আপনারা ঠিক কী কারণে বিক্রমের সাথে দেখা করতে এসেছেন? আপনার ছেলে শহর থেকে কি কাজ করে বাড়িতে ফিরে এসেছেন, আপনাদের সেটা জানা আছে? কি কাজ করে মানে? আমার বিক্রম তো শহরে চাকরি করে, চাকরি করে এতটা বছর পরে আমাদের গ্রামে ফিরেছে। ভুল কথা, আপনার ছেলে কোনো চাকরি করতো না। আপনার ছেলে অবৈধ কাজের সাথে জড়িয়ে গেছে, সেখান থেকেই এত কারি কারি টাকা সরিয়েছে। কি বলছেন আপনারা? আপনাদের মাথা ঠিক আছে? আমার ছেলে এসব কাজ করবে কেন? আমাদের মাথা ঠিক আছে, আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, না হলে ওকে আমাদের সামনে নিয়ে আসুন, বাকিটা আমরা প্রমাণ করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা ঘরের ভেতরে চলুন, আমি বিক্রমকে ডেকে দিচ্ছি। কোথায় যাচ্ছিস? এখানে সোজা হয়ে দাঁড়া, যে প্রশ্নগুলো করা হবে সে প্রশ্নগুলোর উত্তর দিবি। বাবা, আমার কাজ আছে, তুমি বুঝতে পারছো না, আমাকে যেতে হবে। কোথাও যেতে হবে না তোকে, এখানেই দাঁড়া। আপনাদের যা খুশি জিজ্ঞাসা করতে পারেন আপনারা, আমার ছেলে সব কিছু স্বীকার করবে। কি হলো বিক্রম? আমাদের টাকা পয়সা নিয়ে যখন পালিয়ে এসেছিলে তখন ধরা পড়ে যাবে সেটা নিশ্চয়ই ভাবোনি। কি বলছেন এসব? আমি কিছুই করিনি। আপনারা কারা? আপনাদেরকে আমি চিনি না। বিক্রম, আমি তোর বাবা হয়ে বলছি, তুই আমার দিব্যি লাগে। একটা মিথ্যে কথাও যেন তোর মুখ থেকে বের না হয়। এখনো কি চুপ করে থাকবে? কোনো কিছুই স্বীকার করবে না, তাই না? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আপনাদের সমস্ত টাকা আমি ফিরিয়ে দিচ্ছি। এতটা সহজ নয়,
আমাদের টাকা তো আমরা নেবই, আর এর শাস্তি তোমাকে পেতেই হবে। তার মানে আমার ছেলে সত্যি অবৈধ কাজ করছিল এত বছর? ঠিক ধরেছেন, ও আমাদের টাকা মেরে পালিয়ে এসেছে। ওকে এখন আইনের হাতে আমরা তুলে দেব। বেশ, আমার ছেলে যখন অন্যায় করেছে, আমার ছেলেকে আইনের হাতে তুলে দেওয়াই উচিত কাজ হবে। ওকে তোমরা নিয়ে যাও। আমাকে ক্ষমা করুন, আমি তো বলছি সমস্ত টাকা দিয়ে দেব, আমাকে আইনের হাতে তুলে দেবেন না। বাবা বাবা বাবা, আমার একটা কথা শোনো বাবা, বাবা শোনো। আরে আমার ছেলে, এতগুলো বছর আমি জানতাম সৎ পথে উপার্জন করছে আমার ছেলে, আর এখন শুনছি আমার ছেলে অবৈধ কাজ করছিল। তুমি বিশ্বাস করবে না, যখন আমি নিজের কানে তোমার ছেলের মুখ থেকে এ কথা শুনেছি, তখন আমার কলিজাটা পুড়ে গিয়েছে। ওই অবৈধ পাপের টাকায় আমি আমার এই ভাঙা ঘরে মাংস পোলাও খেয়েছি। হায় ওপরওয়ালা, এ তুমি আমাকে কোন দিন দেখালে? টাকার অভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, তবুও কোনোদিন অবৈধ কাজ আমি করিনি। আর তোমার ছেলের অবৈধ টাকায় আমি মাংস পোলাও খেয়েছি? ছি 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 ছি। আমি যদি জানতাম আমার ছেলে এমন কুলাঙ্গার হবে, তাহলে যখন জন্ম দিয়েছিলাম তখনই মেরে ফেলতাম আমি। এসব কথা বাদ দাও গিন্নি, পুরো গ্রামের মাঝে আমার মান সম্মান নষ্ট হয়ে গেল। আজকে থেকে মনে করবে আমাদের কোনো ছেলে নেই। ঠিক বলেছ, যারা অন্যায় করে তাদের সাথে কোনো আপোষ আমাদের নেই। ওকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে, একদম উচিত কাজ হয়েছে। আমাদের জন্য আমাদের এই ভাঙা ঘরই ঠিক আছে। যদি আবার কখনো পারি, তবে সৎ টাকা উপার্জন করে এই ভাঙা ঘরে মাংস পোলাও খাওয়াবো তোমাদের। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে বিক্রম কত কেজি মাংস কিনেছিল? এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।